হ্যাঁ ভাই। দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার বললো যে যে কে যেন বললো যে 0 ডিগ্রি কোণ হবে, তাই না? তো কোনটা কেন 180 ডিগ্রি, এটাকে বুঝতে পারলা? হ্যাঁ ভাই 180 ডিগ্রি মানে তো জিরো। সাইন 180 ডিগ্রির মানটাও কিন্তু 0, ফলাফলটা 0ই আসে। তাহলে দেখো যে এফ বিসিটা 0, আবার এফ ডিও 0। তার মানে কি, প্রস্থ বরাবর অর্থাৎ আয়তাকার কুণ্ডলীর যেটা প্রস্থ বরাবর যে দুইটা বাহু আছে, ঠিক আছে, ওই দুই বাহুতে কোনো বল অনুভব হবে না, এফ বিসি। ওকে, তো তাহলে চারটা বাহুর মধ্যে কেবলমাত্র দুইটা যে দৈর্ঘ্য আছে, দুই দৈর্ঘ্য বরাবরই কেবলমাত্র চুম্বক বল ক্রিয়া করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এফ সিডি, দেখো এফ এবি আর কত বলতো এফ সিডি, এই দুই বাহুতে বল ক্রিয়া করছে, কিন্তু বল দুইটার মান কি সমান, তাই না? কেবলমাত্র আমাদের বলে চারটা যে বাহু আছে তার মধ্যে কেবলমাত্র দেখো এফ এবি আর এফ সিডি, এই দুই বাহুর মধ্যে কিন্তু চুম্বক বল ক্রিয়া করছে, তাই না? আর কি ঘটনা ঘটছে, এই দুইটা বলের মান কিন্তু সমান, তাই তো? কিন্তু দিক দুইটা কি বলতো পরস্পরের বিপরীত। দেখো তাহলে এফ এবি আর এফ সিডি, অর্থাৎ এবি বাহু সিডি বাহুতে বলদের মান সমান, কিন্তু তাদের দিক বিপরীত। কেন বিপরীত? কারণ দিক আমরা কিভাবে বের করবো বলো? গতদিন আমরা শিখছিলাম যে ফ্রেমিং এর বাম হস্ত, তাই না, লেফট হ্যান্ডেড রুল দ্বারা আমরা কি করি, চুম্বক বলের দিক বের করি। তাহলে বলো তো, তাহলে লেফট হ্যান্ডেড রুল দ্বারা যদি আমরা বের করি, তাহলে আমি শিখাইছিলাম কিভাবে বের করতে হয় বলো তো। তাহলে আমাদের লেফট হ্যান্ড কোনটা বলো, যে এটা, তাই না, এটাকে যে আমরা এভাবে ধরবো। ওকে, তো এভাবে লক্ষ্য করো, আমরা বলছিলাম না যে আমাদের এভাবে ধরা লাগলে আমরা নেক্সট দিন যেটা দেখাইছিলাম, দেখো এই যে এখানে, তাই না? তাহলে আমার হাতের যেটা মধ্যমা, সেটাকে আমি কি বলছিলাম, চুম্বক ক্ষেত্রের দিক। আর যেটা তর্জনী সেটা ছিল তড়িৎ প্রবাহ, আর যেটা বৃদ্ধাঙ্গুলি সেটা কি নির্দেশ করবে, চুম্বক বলের দিক নির্দেশ করবে, তাই না? তো বোঝা গেছে? তাহলে একই ভাবে ধরো, এই যে এভাবে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছ আমার হাতটা, তাহলে হাতের মধ্যমা যেই দিকে আছে এই দিকে কিন্তু চুম্বক ক্ষেত্র আছে, যে দিকে। আর আমার হাতের দেখো যেটা তর্জনী, সেই দিকে কি আছে বলো, তড়িৎ প্রবাহ আছে। তাহলে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে, খাড়া উপরের দিকে আছে। তাহলে চুম্বক বল কোন দিকে ক্রিয়া করবে, ওই তারের দৈর্ঘ্য বরাবর খাড়া উপরের দিকে, তাই না? হ্যাঁ, এবার তারপরে পরের যে আরেকটা যে দৈর্ঘ্যটা আছে, এটার জন্য এবার কোন দিকে ক্রিয়া করবে, নিচের দিকে। দেখো দিকটা চেষ্টা করি, হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর খাড়া নিচের দিকে ক্রিয়া করবে। তার মানে এই দৈর্ঘ্যের জন্য চুম্বক বলটা উপরের দিকে ক্রিয়া করে, তারপরে এই বাহুটা উপরের দিকে উঠবে। আর এই দৈর্ঘ্যের জন্য চুম্বক বলটা খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এটা নিচের দিকে ঢুকে যাবে। তার মানে কি হবে, এবার একটা ঘূর্ণনের তৈরি হবে কিনা ঘুরতে বলতো? থাকবে। হ্যাঁ এটা একটা অক্ষ, ঘূর্ণন অক্ষ। তার মানে কি হবে, যে আয়তাকার এই কুণ্ডলীটা ঘুরতে থাকবে, তাই না? এটা কি বোঝা গেছে যে কিভাবে ঘুরছে? ঘুরতে থাকবে কেমনে ব্যাপারটা? কারো কোনো সমস্যা আছে বুঝতে হয়? হ্যাঁ, আমি বলছি যে আমি যা বললাম, কারো কোনো কি বুঝতে কোনো সমস্যা? তাহলে কিভাবে ঘুরছে বলো? তাহলে এবি বাহুর উপরে ক্রিয়াশীল বলের দিকটা হচ্ছে উপরের দিকে, আর সিডি বাহুর উপর ক্রিয়াশীল বলের দিকটা নিচের দিকে। বল দুইটার মান সমান, কিন্তু দিক যদি বিপরীত হয়, তাহলে কি হবে, এই যে অক্ষ লাগাইছি, এই অক্ষের সাপেক্ষে কি হবে, কুণ্ডলীটা কি এবার ঘুরতে থাকবে, তাই না? তাহলে এটা কিন্তু উপরের দিকে উঠবে আর এটা নিচের দিকে নামবে। তাহলে কোন ডিরেকশনে ঘুরবে বলো তো? কোন ডিরেকশনে ঘুরবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা উপরের দিকে উঠছে আর এটা নিচের দিকে নামছে। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ডিরেকশনে ক্লক। ঘুরতে থাকবে। তো দেখো এটা চিন্তা করো, এই যে এটা উপরের দিকে উঠছে আর এটা নিচের দিকে ঢুকছে, তার মানে ঘূর্ণনটা কোন দিকে, এই যে দিক বরাবর, এই যেভাবে অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকবে। হ্যাঁ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোন ডিরেকশনে, যে ডিরেকশন, ঘূর্ণনের ডিরেকশনটা হবে এটা। তো বোঝা গেছে কি ব্যাপারটা? তাহলে আমরা ঘূর্ণনের ডিরেকশনটা আমরা কোশ্চেন কি আসবে ভাই এখন, বলো, মানে কোশ্চেনটা মানে এখান থেকে কিভাবে কি আসবে তাই বুঝতেছি না হ্যাঁ তো। কিভাবে হবে, ফিগারটা এরকম একটা আয়তাকার কুণ্ডলীর ফিগার আঁকাই দিবে, দৈর্ঘ্য প্রস্থ সবই দেওয়া থাকবে, বলবে যে চুম্বক বলের মান নির্ণয় করো, বা বলবে যে উপরোক্ত আয়তাকার কুণ্ডলীটা ঘুরবে ব্যাখ্যা করো। তখন তোমাকে কি করতে হবে, চারটা বাহুতে ক্রিয়াশীল বলগুলোর মান বের করে দেখায় বলতে হবে যে এফ এবি এফ সিডি সমান, কিন্তু তাদের দিকটা ফ্লেমিং এর বাম হস্ত রুল অনুযায়ী তাদের দিক বিপরীত, যার কারণে এখানে ঘুরবে। এভাবে জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে।
ঠিক আছে? জাস্ট এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, কোশ্চেন এখন যেভাবে দিক না কেন তুমি বের করতে পারবা। বলগুলো বের করতে বলে 4টা বাহুতে বল বের করতে পারবা, কেন এটা ঘুরছে তার জন্য তুমি ব্যাখ্যা দিতে পারবা। ভাই এখন হুম ওই তো অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ঘুরলো না, মানে ওই বিষয়টা আমি একটু বুঝলাম না, অ্যান্টি ক্লকওয়াইজ কেমনে? আচ্ছা দেখো, এই যে এই বাহুর উপর ক্রিয়াশীল এফ এ বি বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বলের দিকটা কোন দিকে? উপরের দিকে। তাহলে উপরের দিক হলে এফ এ বি বাহুটা কি উপরের দিকে উঠবে? হ্যাঁ আর এফ সিডি বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বলের দিকটা নিচের দিকে, তাহলে সিডিটা নিচের দিকে ঘুরে যাবে, মানে ঢুকে যাবে নিচের দিকে। তাহলে এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে ঢুকছে, তাহলে একটা ঘূর্ণন তৈরি হচ্ছে না এভাবে? হ্যাঁ তাহলে এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে, তাহলে ডিরেকশনটা কোন ডিরেকশন হচ্ছে? উপরের দিকে উঠছে নিচের দিকে, যে এভাবে ঘুরছে, দেখো দেখো যে এভাবে। হ্যাঁ তাহলে এটা কোন ডিরেকশন? ক্লকওয়াইজ হলে তো এই ডিরেকশন হতো। তাহলে এই ডিরেকশন হলে এটা নিচের দিকে ঢুকতো আর এটা উপরের দিকে উঠতো, দিয়ে তখন এই যেভাবে ঘুরতো। ভাই ক্লকওয়াইজ মানে, ও আচ্ছা বুঝছি। ক্লকওয়াইজ হলে কি হতো বলো তো? এটা একটু কিন্তু ইমাজিনেশন, কল্পনা করো যে ভাই এটা আমি নিচের দিকে ঢুকছে, নিচের দিকে যাইতো এটা উপরের দিকে উঠছে, তাহলে ঘূর্ণনটা এইদিকে হতো। আর এবার এটা কি হবে বলো? এটা উপরের দিকে উঠছে, এটা নিচের দিকে। জাস্ট আমি আরেকবার বোঝানোর জন্য চেষ্টা করছি যে ভাই বইয়ের কথা চিন্তা কলমের করো। উপর একটা কিছু নেন, দিয়ে ওটা দেখো, এই যে ঘুরিয়ে বইটা দেখান, দেখো, দিয়ে ঠিক আছে? বুঝছি। এখন আমার কাছে একটা বই আছে, ঠিক আছে? পদার্থবিজ্ঞান দেখতে পাচ্ছ। তাহলে এখন এটা যদি আয়তাকার কুণ্ডলী হয়, তাহলে জাস্ট এই বাহুর উপর, এটা যে দৈর্ঘ্য ছিল, তাহলে এই বাহুর উপর ক্রিয়াশীল বলটা উপরের দিকে, আর এই বাহুর উপর ক্রিয়াশীল বলটা নিচের দিকে। উপরের দিকে হলে এটা উপরের দিকে উঠবে, আর এটা নিচের দিকে নামবে, তার এই যে এভাবে ঘুরবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? ওটা ক্লকওয়াইজ হচ্ছে না ভাই? কিন্তু ক্লকওয়াইজ হচ্ছে। দেখতেই Clockwise পাচ্ছি হচ্ছে। না ভাইয়া। হ্যাঁ আচ্ছা দেখো, বইটাকে এই যে এভাবে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, মানে এটা ডান দিকে ঘুরে ক্লকওয়াইজই তো হচ্ছে ভাই। ক্লকওয়াইজই হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ ক্লকওয়াইজ কেমনে? মানে যে অ্যান্টি এদিকে, ক্লকওয়াইজ এই যে ক্লকওয়াইজ এই মানে যেভাবে, এই দিকে যদি ঘুরতো তাহলে এই যে এটা ক্লকওয়াইজ, যেভাবে ঘোরাটা হচ্ছে ক্লকওয়াইজ। ব্যাপারটা কি বুঝছো? আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? হ্যাঁ, যেভাবে, আর ঘূর্ণনটা এভাবে ঘুরতে থাকবে। ওকে? ক্লকওয়াইজ মানে মোটামুটি বলতে ডান দিক থেকে বাম দিক ধরো ঘুরে একটা বই বা একটা খাতা নাও, যেভাবে ঘোরাও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। ক্লকওয়াইজ মানে ক্লকওয়াইজ মানে ডিরেকশনটা বাম দিক থেকে ডান দিকে না? এই দিকে। ক্লকওয়াইজ মানে কি? এই ঘড়ির না, কাঁটা কোন দিকে যায়? এই দিকে তুমি যায়। আমার সামনে অ্যান্টি ঘড়ি নিয়ে ক্লকওয়াইজ, বসে আছি, আমি দেওয়াল ঘড়ি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। আচ্ছা ঘড়ির কাঁটা কি এই দিকে যায় না? এভাবে ঘুরে না? 12 থেকে 1-এর দিকে যাচ্ছে, মানে বাম কোন দিক দিক? থেকে বাম ডান দিক থেকে দিকে ডান যায়। দিক, 12 ডান থেকে দিক থেকে 1-এর বাম দিকে দিকে যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা দেখো, এটা আরে দেখো, এটা 12 কোন 1 2 ডিরেকশন? 3 4 এভাবে যায় না? হ্যাঁ মানে কোন এটা দিক কোন হচ্ছে? ডিরেকশন নিচে তাই বলো। বাম হাত থেকে ডান হাতের দিকে যাচ্ছে না? খেয়াল করো, এটা কোন ডিরেকশন তাই বলো। এটা ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ। আর এটা কোন ডিরেকশন তখন? তাহলে অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আমি অ্যান্টি এটাকে কোন ক্লকওয়াইজ। ডিরেকশন অ্যান্টি ঘোরাচ্ছি? ক্লকওয়াইজ। এই যে এভাবেই তো ঘোরাচ্ছি। ব্যাপারটা বুঝছো কি? ক্লিয়ার হলাম না ভাইয়া ক্লকওয়াইজই তো হচ্ছে ওটা ঘোরাটা। ভাই, ক্লকওয়াইজই তো হচ্ছে ভাই। আচ্ছা ভাই দেখো, ক্লক তো ক্লকওয়াইজ। বাম দিক থেকে ডান দিকে যায়। আপনি একবার দেখেন ঘড়ি দেওয়াল ঘড়িটা, এটা, বাম দিক থেকে ঘড়ি 12 দেখেন, থেকে ভালো 1-এর ঘড়ি দিকে দেখেন আছে। ভাই, এই যে আমি ঘড়ি দেখাচ্ছি, ক্যামেরা দেখো। ঘড়ি দেখো তো, ঘড়ি দেখো। আরে দেখাচ্ছি, রুমে লাইট দাও। জাস্ট এ সেকেন্ড। ঠিকই আছে ঠিকই আছে, ভাইয়া ঠিকই বলেছে। একটা পেন হাতে নাও, পেন দেখো হাতে দেখো নিয়ে একটা পেন হাতে নাও বা দেখো একটা দেখো বোতল হাতে নাও, দেখো ডান দিকে যাচ্ছে। নিয়ে লম্বা দেখো ডান দিকে যাচ্ছে। ভূমির সাথে এটা লম্বা নিচ একটা বাম থেকে দিক থেকে ডান উপরের দিকে দিকে যাচ্ছে না? যাচ্ছে। বাম দিক থেকে বারোটার ডান থেকে, দিকে যাচ্ছে না? 12টার থেকে দেখো, 12টার থেকে দেখো, এই দেখো ডান 12 দিকে। থেকে আচ্ছা 1 12র মানে পর কোন থেকে দিকে? ডান তুমি দিকে। 12র পর থেকে আবার দেখা শুরু করে কোন দিকে যাচ্ছে? তো আমি তো এটাই বললাম যে এটা, এই যে এদিকে তো যাচ্ছে, তাই না? এটা তো বললাম ক্লকওয়াইজ। আমার কলমের দিকে লক্ষ্য করো, এই যে এটা, আমি তো এটাই বলছিলাম। ডিরেকশনে তো কাটাটা যাচ্ছে, ঘুরছে। হ্যাঁ, বইটা তাহলে কোন এটা তো দিকে ঘুরছে clockwise। ভাই? আর এটা ঘুরছে এই এই ডিরেকশনে ঘুরছে, দেখো একটু লক্ষ্য করে দেখো। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? দেখো যে এটা উপরের দিকে উঠছে আর এটা নিচের দিকে নামছে, মানে যে জাস্ট এভাবে দেখো যে এভাবে ঘুরছে, কিন্তু এই যেভাবে, ঠিক আছে? যেভাবে, বুঝতে পারছো কি? এভাবে ঘুরছে। আর তুমি যদি মনে করো যে ঘড়ির কাঁটার মতো ঘোরাবো, তাহলে কিভাবে বলো তো? ঘড়ির কাঁটা কোন দিকে যাচ্ছে? যে এদিকে, এদিকে যাচ্ছে, তাই না? তাহলে এদিকে যায়, তাহলে এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাও, তাহলে এটাও যেদিকে যাবে, তখন এই যে এই ডিরেকশনে ঘুরবে, যেভাবে। বুঝছো কি ব্যাপারটা? তখন এই যেভাবে ঘুরবে। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে এই যে এই ডিরেকশন।
ঘূর্ণনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে যেভাবে। আচ্ছা একটু চিন্তা করো, ঠিক আছে? এটা একটা সিম্পল ব্যাপার, একটু ইমাজিনেশন করতে হবে, যার কল্পনা শক্তি ভালো তাই সে ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবে। আচ্ছা বলো, এটাকে কল্পনা করো যে এটা একটা আয়তাকার কুণ্ডলী আছে, এটা ঘুরছে, মনের মধ্যে একটা যদি কল্পনা নিয়ে আসো তবে কিন্তু রেজাল্টটা পেয়ে যাও। এটা উপরের দিকে যদি উঠে আর এটা যদি নিচের দিকে নামে তাহলে ঘূর্ণনটা কোন দিকে হয়? তাহলে এবার আবার এটা উপরের দিকে উঠছে, উপরের দিকে এটা ঘড়ির নিচের দিকে কাঁটার ঢুকে দিকে। যাচ্ছে। একটু চিন্তা করো, ঠিক আছে? এটাই কাজ থাকবে তোমাদের, একটু চিন্তা করে সামনের দিন আমাকে জানাবা। বুঝছি, আচ্ছা আমি দেখো, বুঝছি। হ্যাঁ যে বুঝছো, আর এখন আমাদের যেটা বের করতে হচ্ছে, দেখো আমাদের দিকটা কিন্তু ফ্যাক্ট না, জাস্ট বোঝাটা ফ্যাক্ট যে এটা ঘুরবে কিনা, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। ওকে, আর দিকটা কি আমরা নিজেরাই নির্ণয় করতে ভাই পারি। আপনি বললেন অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, দিকটা কি আমরা নিজেরাই, এটা যখন ঘুরবে তখন তো আমরা দেখে দিকটা নির্ণয় করতে পারছি, কিন্তু জাস্ট বুঝতে হবে যে এটা ঘুরছে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট, যে এটা এটা তো সবাই একমত যে এটা ঘুরবে, তাই না? এই ব্যাপারে যদি একমত থাকো তাহলে আমাদের ওকে। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে টর্ক। এই এটা ঘুরছে। চিত্রটা যদি আমরা ঘুরে দেই তাহলে তো হয়ে যায়। যদি বলো। মানে হচ্ছে আপনি খাতাটাকে যদি একটু উল্টে দেন তাহলে হ্যাঁ, তো যে উল্টাই জিনিসটা দিলে মানে চিত্রটা আমাদের উল্টে গেল তখন কিন্তু, হ্যাঁ হ্যাঁ এখন বোঝা যায় চিত্রটা যদি ভালোভাবে। আমাদের উল্টায় যায় তখন তখন কিন্তু এই ব্যাপারটা উল্টানো আলাদা ভাই হবে। আরেকটা, মানে এই সাইডটা, হ্যাঁ আচ্ছা আমি এই বুঝতে পারি বরাবর তুমি রেখে যেটা যদি বলছো সেটা চিত্রটা হচ্ছে দেখা যায় তাহলে তো হয়। বিদ্যুৎ প্রবাহের ডিরেকশনটা যদি আমি উল্টাই দিই, দেখো এদিকে যদি আমি ধরি যে বিদ্যুৎটা যদি এদিক থেকে এবার যাওয়া শুরু করে আর এদিক থেকে যদি আসে তাহলে কিন্তু ঘূর্ণনের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ক্লকওয়াইজ জাস্ট ঘুরবে। কারো কাছে যদি কোনো মোটর থাকে, একটা জিনিস লক্ষ্য করবা যে মোটরে তুমি প্লাস মাইনাস এক সাইডে দিলা, দিয়ে যে ডিরেকশনে ঘুরবে খালি প্লাসের জায়গায় এবার চেঞ্জ করবা, প্লাস মাইনাস অর্থাৎ পোলারিটিটা চেঞ্জ করে দিবা, দেখবা যে ঘুরবে কিন্তু এবার অপোজিট ডিরেকশনে ঘুরবে। ভাই ঠিক ডি আছে, মোটর। নিচের দিকে যাচ্ছে আর বি উপরের দিকে, মানে এ বি বাহু উপরের দিকে উঠছে আর সিডি বাহু নিচের দিকে, এই এই ইয়েতে, তাই না? হ্যাঁ হ্যাঁ এভাবেই। আচ্ছা ঠিক আচ্ছা দেখ, আমাদের এখন বের করতে হবে টর্ক। টর্ক মানে হচ্ছে ঘূর্ণন বল, অর্থাৎ এটা হচ্ছে ঘুরছে, তাই না? কি কারণে ঘুরে? কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে হচ্ছে টর্কের জন্য, অর্থাৎ ঘূর্ণন বলের জন্য। তাহলে আমাদের এবার এই ঘূর্ণন বলটা, টর্কটা এবার বের করতে হবে, তাই না? তাহলে টর্ক বের করার জন্য আমাদের কি লাগে বলো তো? টর্ক সমান আমরা একটু আগে শিখলাম যে রৈখিক বল। দেখো এই বলগুলো তো রৈখিক, এটা উপরের দিকে খাড়া ভাবে ক্রিয়া করছে, এটা তো একটা রৈখিক, খাড়া উপরের দিকে, এটা খাড়া নিচের দিকে, এই বলগুলো তো রৈখিক ভাবে ক্রিয়া করছে। তাহলে আমাদের ঘূর্ণন বল আমরা একটু আগে শিখলাম, দূরত্ব আর রৈখিক বলের গুণফলকে বলছি ঘূর্ণন বল, তাই না? তাহলে এবার বলো যে এটা যদি আমাদের ঘূর্ণন অক্ষ হয়, এটা কিন্তু সবসময় মাঝ বরাবর থাকবে ঘূর্ণন অক্ষটাকে। তাহলে বলো এটা যদি আমাদের বি হয় তাহলে এখান থেকে এতটুকু কত বলো তো? বি ভাগ টু। আর এখান থেকে এতটুকু কত? এটা বি ভাগ টু। কারণ অক্ষটা মাঝ বরাবর থাকে। তাহলে এবার বলো যে এই বাহুর উপরে বল আছে, তাই না? আর অক্ষটা আমাদের এইটা, তাহলে অক্ষ থেকে আমরা দূরত্ব জানি আর রৈখিক বলটা আমরা জানি। তাহলে এই বাহুর জন্য আমরা টর্ক বের করে নিতে পারবো কিনা, সেটা কত হবে বলো তো? এই যে এবি বাহুর জন্য টর্ক, তাও এবি সমান কত হবে বলো? তাহলে এফ এবি এফ এ বি বি বাই 2। ইন্টু বি ভাগ টু দূরত্ব, এই যে এফ আর। এটা কি বোঝা গেছে? ভাই বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা টর্ক, টর্ক মানে কি এটা বুঝতে পারছো যে টাউ ইকুয়াল টু এফ ডট আর, জি ভাই। অর্থাৎ রৈখিক বলের সাথে যদি সেন্টার থেকে আমরা যদি ওই বস্তুটার দূরত্ব যদি গুণ করি, কেন্দ্র থেকে দূরত্বটা গুণ করলে টর্ক পাওয়া যায়। তাহলে রৈখিক বল কোনটা? এফ এ বি, এটা তো খাড়া উপরের দিকে ক্রিয়া করছে, এটা একটা রৈখিক বরাবর রেখা বরাবর ক্রিয়া করছে। আর দূরত্ব কোনটা? ঘূর্ণন অক্ষ থেকে, তো এটা হচ্ছে আমাদের বি। তাহলে ঘূর্ণন অক্ষ থেকে এটার দূরত্ব কত? বিভাগ টু, এখান থেকে এই দূরত্বটা। জি হ্যাঁ তাহলে মানে দেখো বলটা আছে কি উপরের দিকে, তাহলে এফ এ বি আমরা জানি, আর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কত? বিভাগ টু। তাহলে গুণ করে দিলে কি পাবো? তাও এবি পাবো, এবি বাহুর উপরে ক্রিয়াশীল টর্ক পাবো, সেটাই আমরা লিখছি। এবার দেখো সিডি বাহুর উপরে ক্রিয়াশীল টর্ক, সেটা আমরা বের করবো। তাহলে টাউ সিডি, তাহলে সিডি সমান কত হবে বলো? এফ সিডি ইন্টু দূরত্ব, দূরত্ব কিন্তু বিভাগ টু, এটা ঘূর্ণন অক্ষ থেকে সিডি বাহুর দূরত্ব বিভাগ টু কিনা বলো তো? হ্যাঁ জি ভাই। এই ব্যাপার কথা বলছো না কেন? এটা বিভাগ টু। তাহলে এবার বলো তো তাও এই যে বলতে দুইটা, কি বোঝাচ্ছেন এখানে? তাও বলতে টর্ক, ঘূর্ণন বল। চতুর্থ অধ্যায়ে ফিজিক্স ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়ে আলোচনা হয় এটা।
তাহলে আচ্ছা এবার বলো টাউ এবি টাউ সিডি এটা কি আমরা বের করছি, এই ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? না ভাই। হ্যাঁ এফ তাহলে ইন্টু আর এখন তাই না? হ্যাঁ এফ আর, তাহলে এফ মানে কি, তুমি যখন এই বাহুর জন্য টর্ক বের করবে তখন এই বাহুর উপর প্রযুক্ত বল কত, এফ এ বি, আর দূরত্ব কত কেন্দ্র থেকে অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে ওই বাহুর দূরত্ব যেটা বিভাগ 2। এবার এফ হ্যাঁ সিডি তে তুমি টর্ক বের করবা, তাহলে কি হবে এফ সিডি আর দূরত্ব কত বিভাগ 2, বিভাগ 2। এখন বলো তো যে দুইটা আমরা টর্ক পাইছি এই দুইটা টর্ক কি আমরা যোগ করবো না বিয়োগ করব, আমাদের যেটা লব্ধি হবে, অর্থাৎ যোগ দেখো করবো। যে এই টোটাল কুণ্ডলীটা কি করবে, এই দুইটা টর্কের লব্ধি টর্ক অনুভব করবে, তাই না? বিয়োগ হবে। বিয়োগ কেন হবে? যোগ হবে ভাই। বিপরীত না দেখো ভাই। যোগ করো, যোগ যোগ। দেখো একটা জিনিস খেয়াল করো যে বল দুইটা কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করছে কিন্তু বলের লব্ধিটা হয়ে গেছে একই দিকে। এই যে ব্যাপারটা এরকম একটু লক্ষ্য করো, এটা মনে করো আমাদের অক্ষ, ঠিক আছে, আর এরকম একটা বস্তু আছে যেটা কি এই অক্ষকে ও কেন্দ্র করে দুইটা ঘুরতে একই পারে। দিকে ঘুরতে তাহলে সেজন্য। এদিক থেকে দেখো, এদিক যোগ থেকে হবে। একটা বল ক্রিয়া করছে 5 নিউটন আর এদিক থেকে একটা হ্যাঁ বল হ্যাঁ ক্রিয়া করছে 5 নিউটন। তাহলে একটা বল দেখো উপর থেকে নিচে ক্রিয়া করছে আর একটা বল নিচ থেকে হ্যাঁ উপরের বুঝছি। দিকে ক্রিয়া করছে। তো ফলাফলটা শূন্য। কি, বল দুইটার মান সমান কিন্তু বিপরীত মুখে, কিন্তু বল দুইটার লব্ধিটা কত হবে বলো তো, একই দিকে হবে, অর্থাৎ লব্ধির মানটা কি হবে, কারণ এই বলের জন্য 10। ঘূর্ণনের দিকটা কোন দিকে, এইদিকে, এই বলের জন্য ঘূর্ণনের দিকটা কোন দিকে। তো ফাইনালি দেখো তো তাদের ডিরেকশনটা যে একই মুখী হয়ে গেছে, ঘুরতে থাকে। বুঝছো কি ব্যাপারটা? হ্যাঁ, তো তাহলে বলের লব্ধি, এখানে যে লব্ধি বলটা পাবো সেটা কিন্তু 5 + 5 10 নিউটন হবে। তো ভাই এই আজকে যে আমাদের টর্ক, হ্যাঁ তাহলে টর্কের ক্ষেত্রে কি হবে যে আমাদের লব্ধি টর্ক বা ভাই এখানে এটা মোট টর্ক, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কোনটা? এটা এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে, এটা যেদিকে যাচ্ছে ক্লকওয়াইজ এভাবে ঘুরতে থাকবে, ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে, আর আমি বলটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি করতে চাই তাহলে বলটা আমাকে এদিকে প্রযুক্ত করতে হবে আর এই বলটা এদিকে প্রযুক্ত করব। তাহলে এর জন্য কি হবে, এটা এইদিকে যাবে আর এই দিকে প্রযুক্তের জন্য এই বাহুটা সরে এদিকে যাবে, তাহলে এটা হয়ে গেল অ্যান্টি ক্লকওয়াইজ। একটু মনে মনে কল্পনা করো যে এটা কিভাবে ঘুরবে আর এটা কিভাবে ঘুরবে। এই বলের কারণে এটা উপরের দিকে উঠতে থাকবে আর এই বলের কারণে এটা নিচের দিকে নামবে, তাহলে ফাইনালি লব্ধি যেটা দেখো, লব্ধি কিন্তু দুটো যোগ হয়ে আছে। ঠিক ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, তাহলে টর্কটা কি হবে, মোট টর্কটা কি হবে, তাহলে দুইটা টর্কের যোগফলের সমান, তাহলে টাউ এবি প্লাস টাউ সিডি। তাহলে টাউ এবিটা আমরা কত পাইছি বলো তো, টাউ এবিটা পাইছি হচ্ছে এফ এবি ইন্টু বি ভাগ 2, আর টাউ সিডিটা কত এফ সিডি ইন্টু বি ভাগ 2, একটু আগে বের করলাম এগুলো। জি তাহলে এফ এবির মান কি আমরা জানি বলো তো, আই কত ছিল বলো তো, এ বি ইন্টু বি ভাগ 2, কারণ আই এবি ছিল এফ এবি আর এফ সিডিটাও তো আই এবি, আই কারণ ওগুলো তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হলে দৈর্ঘ্যের জায়গায় এ হবে, আর চুম্বক ক্ষেত্র ছিল বি, আর এটা কত বি ভাগ 2, তাই না? তাহলে দেখো তো একই কত তো, হচ্ছে, এই জিনিসটা যা এই জিনিসটা যা, তাহলে 2 হবে, 2 তার ইন্টু মানে বি হচ্ছে আই আই এ বি। বি ইন্টু বি ভাগ 2, তাহলে এই 2 আর এই 2 কাটে, তাহলে কত থাকে বলো তো, আই বি এটাকে বি। এরকম করে লিখতে পারি, আই আই এই বি এ আর এই বি কে একসাথে লিখবো, এ বি আর ক্যাপিটাল বি। ওকে, আর আমি শুরুতে লিখেছিলাম যে এ ছিল দৈর্ঘ্য বি ছিল প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এই কুণ্ডলীর ক্ষেত্রফল পাওয়া যায়। ওকে, এটা কয় পাকের জন্য, টোটাল পাকের যখন একবার। কুণ্ডলী, যদি এন একটা সংখ্যক পাক দিই তাহলে কি হবে, এন আই কোন গুণ হবে? এ বি, এটাই হচ্ছে আমাদের সেই আয়তাকার কুণ্ডলীর উপর প্রযুক্ত টর্ক, এটাই হচ্ছে সেই টর্ক, এটাই মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। ওকে, আচ্ছা, আর আরেকটা ব্যাপার যে হ্যাঁ। যদি এবার কুণ্ডলীটা চুম্বক ক্ষেত্রের সাথে যদি এখন যদি অন্য কোনো কোণে থাকে, ধরো 30 ডিগ্রি কোণ বা 60 ডিগ্রি কোণে যদি থাকে, তখন টর্কটা কি হবে, টর্ক হবে কি, একটা নির্দিষ্ট কোণে থাকলে টাউ ইকুয়াল টু কত হবে, এন আই এ বি সাইন থিটা, তখন এটা হবে। কথা বুঝে গেছি কি? আচ্ছা ভাই, ওই যে এখানে বলছিলেন আগের ক্লাসে হচ্ছে এই পুরুত্ব দিয়ে থাকলেন যেন বলছিলেন একটা। ওটা তো আমরা পরে, ওটা তো আলাদা ছিল, ওটা মনে হয় পুরুত্ব টুত্ব গুলো তো হল ওটা বিভাগে। হল প্রভাব মনে হয় এটা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন। আচ্ছা বলো তাহলে, এবার বলো, খেয়াল করো যে টাউ ইকুয়াল টু এন আই এ বি, যেখানে কি বলতো আই আর বি এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়ার কারণে তো যে সাইন 90 ডিগ্রি মানে 1 হয়ে গেছিল বলগুলো, তাই না? কথা বুঝো হ্যাঁ ব্যাপারটা।
তো এখন যদি 90 ডিগ্রি না হয় যদি অন্য কোনো কোণ থাকে তাহলে আই আর বি এর মধ্যবর্তী কোণ কত, তখন সাইন থিটা লিখে দিব। কথা বোঝা গেছে? জি ভাই। হ্যাঁ, তো আপাতত তাহলে আজকে পর্যন্ত রাখছি, আমাদের এই দুটো সূত্র মনে রাখতে হবে। নেক্সট কবে হবে তাহলে? আচ্ছা, তাহলে সোমবার। নেক্সট আমাদের কি পারে আছে? সোমবার। সোমবার 7:30টায়। 7:30 না 7টা। 7টা। ভাই ঘুম ভাই হবে আবার আর ক্লাস 30 মিনিট করবো। বাড়াচ্ছ কেন? আল্লাহ। সোমবার। ভাই ঘুম হবে আর ক্লাস হবে একসাথে। আচ্ছা, এই ওর সপ্তাহে 7:30টায় বললে প্রবলেম কি? ভাইয়ের ক্লাস হচ্ছে ওইটাই। না ঠিক আছে তো 9টায় ক্লাস আছে। আরে ভাই 30 মিনিটে ভার্সিটি যাওয়া যাবে? ভাই তাকে ভাই তো নদা অনলাইনে পাড়ায়। ক্লাস করবে গো। অনলাইনে ক্লাস নদা প্রিপারেশন পাড়ায় নাই থাকে নাকি ভাই। একটা? প্রিপারেশন নাই লাগে না। আচ্ছা, একটা 30 ব্যাপার মিনিটে আছে, তুমি আমার যাবা একটা নদা পাড়া 30 থেকে মিনিটে ভার্সিটি। খাওয়া দাওয়ার সমস্যা একটা ব্যাপার আছে। ভাই অনলাইনে তারপরে ক্লাস খাওয়া দাওয়া আছে। ভার্সিটিতে। অনলাইন নাকি যেতে হবে? আমার অনলাইনে অনলাইনে তো। ক্লাস আছে। এ বাপ তোরা থাম না ভাই। আধা ঘন্টা। আর 7টাতেই করো, সপ্তাহে একদিন, এটা কোনো ব্যাপার না। বাকি অন্যান্য দিন ঘুমাবা, একটাই দিন তো। ভাই আমার রবি মঙ্গল বৃহস্পতি 7:30টায় প্রাইভেট থাকবে। সমস্যা নেই, আমরা তো সোমবারে ওই জন্য নিয়েছি। এটা চেক ভাই, সমস্যা নাই। সোমবার 7টায়। আচ্ছা, একটা দিন কষ্ট করো, এটা ব্যাপার না। ঘুমের 17:30টা বাজে গেল আমার। আর মিস দিবা না কেউ, মিস একটা ক্লাস মিস